কলেজে কোনো বোরকা এলাও নেই। এটা কোনো মাদ্রাসা নয়। এখানে কোনো রকম বোরকা এলাও হবে না। হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না। দর্শক, এটা কোনো মাদ্রাসা নয়, এটা কলেজ। এখানে বোরকা পরে আসা যাবে না। বোরকা পরে আসলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কথাগুলো কোনো উগ্রপন্থী আস্তানার নয়, কিংবা কোনো গোপন সন্ত্রাসবাদী ডেরায়ও নয়। এই প্রকাশ্য এবং স্পর্ধিত হুমকি দেওয়া হয়েছে আক্ষরিক অর্থে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে দাঁড়িয়ে। হাওড়ার ডোম জুড়ে অবস্থিত আজাদ হিন্দ ফৌজ কলেজের সামনে ঘটে যাওয়া এই রোমহর্ষক এবং গা শিউরে ওঠার ঘটনাটি কোনো সাধারণ বিশৃঙ্খলা নয়, বরং এটি পুরো বাংলা তথা ভারতের জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত। মাদ্রাসা নয়। এখানে কোনো রকম বোরকা এলাও হবে না। হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না। যারা অত্যন্ত দম্ভের সাথে এই হুমকি দিচ্ছেন তারা কোনো সাধারণ ছাত্র বা রাস্তার বহিরাগত নন। অভিযোগের তীর সরাসরি সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়লাভ করা এবং ক্ষমতার মসনদে বসতে যাওয়া হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দল বিজেপির উগ্রপন্থী কর্মী এবং তাদের লাঠিয়াল বাহিনীর দিকে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, সদ্য নির্বাচিত হওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপির সমর্থিত নেতাকর্মীরা প্রকাশ্যে হুমকি দিল বোরকা পরে কলেজে আসা যাবে না। দর্শক, এই হুমকিকে কেন্দ্র করে নেট দুনিয়ায় চলছে ব্যাপক তোড়পাড়, সৃষ্টি হয়েছে তীব্র সমালোচনা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন। সংবাদের বাকি অংশ দেখতে স্কিপ না করে আমরা সরাসরি চলে যাই স্ক্রিনের পর্দায়। কিভাবে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পালা বদলের পর ক্ষমতার দম্ভে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং এই নারকীয় ঘটনাগুলো কেন কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত এবং ভয়ঙ্কর ব্লুপ্রিন্টের প্রথম ধাপ। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর থেকেই বিজেপির কট্টরপন্থী কর্মী এবং লাঠিয়াল বাহিনী যেন আক্ষরিক অর্থেই ক্ষমতার নেশায় উন্মাদ হয়ে উঠেছেন। আর তাদের এই ক্ষোভ, আক্রোশ এবং উন্মাদনার একমাত্র লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। নির্বাচনের মাঠে ভোটের স্বার্থে যে ভয়ঙ্কর রাজনৈতিক মেরুকরণের বীজ বপন করা হয়েছিল, আজ তা এক বিশাল বিষবৃক্ষে পরিণত হয়ে বাংলার পথে ঘাটে তার বিষাক্ত ডালপালা বিস্তার করতে শুরু করেছে। অত্যন্ত সুকৌশলে খুঁজে খুঁজে তালিকা ধরে ধরে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে নগ্ন হামলা চালানো হচ্ছে, নারকীয় তাণ্ডব এবং ভাঙচুর চালানো হয়েছে। এমনকি অভিযোগ উঠেছে যে এই তথাকথিত বিজয় উৎসবের নামে চলা তাণ্ডবে ইতিমধ্যে একজন নিরীহ মুসলিমের মর্মান্তিক প্রাণহানি পর্যন্ত ঘটেছে। অথচ রাষ্ট্রের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞের নীরব দর্শক হয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। কারণ তারাও খুব ভালো করে জানে যে এখন ক্ষমতার চাবিকাঠি ঠিক কাদের হাতে এবং দিল্লির ইশারা কোন দিকে। যারা এতদিন ধরে বাংলার মাটিতে ধর্ম নিরপেক্ষতার ছায়ায় অত্যন্ত শান্তিতে বসবাস করছিলেন, আজ তারা নিজেদের পৈতৃক ভিটে মাটিতেই পরিণত হয়েছেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। পরিস্থিতি আজ এতটাই ভয়াবহ এবং দম বন্ধ করার রূপ নিয়েছে যে স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে এখন মসজিদের মাইকে আজান দেওয়াটাও যেন এক ধরনের অঘোষিত রাষ্ট্রীয় অপরাধে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু কান পাতলেই শোনা যাচ্ছে এই চরম হিন্দুত্ববাদী আগ্রাসনের ভয়ঙ্কর পদধ্বনি। সম্প্রতি এক বিজেপি নেতার ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট পুরো বিষয়টির নগ্ন সত্যতা এবং এর পেছনের ভয়ঙ্কর মানসিকতাকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। সেই পোস্টে কোনো রকম রাগ ঢাক ছাড়াই মুসলিমদের ধর্মীয় অনুভূতির উপর চরম আঘাত আনা হয়েছে এবং প্রকান্তরে এই দাঙ্গাবাজদের আরো উস্কে দেওয়া হয়েছে। দর্শক, একবার চোখ বন্ধ করে গভীরভাবে ভেবে দেখুন, এই হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের দাবি করা একটি রাষ্ট্রের বর্তমান চালচিত্র। যে দেশ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার বড় বড় বুলি ওড়ায়, মানবাধিকারের ছবক দেয়, সেই দেশেরই একটি ক্ষমতাসীন দলের বিজয় উৎসব আজ উদযাপিত হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের রক্ত, কান্না এবং দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে। এই পুরো অরাজকতা এবং নারকীয় তাণ্ডবের পেছনে সবচেয়ে বড় ইন্ধনদাতা হিসেবে যার নাম বারবার ঘুরে ফিরে উঠে আসছে, তিনি হলেন খোদ হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কোনো রাগ ঢাক না করে নির্বাচনের মাঠে এবং পরবর্তীতে শত শত ক্যামেরার সামনে অত্যন্ত দম্ভের সাথে বলেছেন যে তিনি মুসলিমদের ভোট পাননি এবং মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। রাজনীতির মাঠে একজন শীর্ষ নেতার এই ধরনের মন্তব্য কোনো সাধারণ কথা নয়। এটি মূলত তার উগ্র ক্যাডারদের প্রতি দেয়া একটি গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত। প্রকান্তরে তিনি যেন তার লাঠিয়াল বাহিনীকে অত্যন্ত সুকৌশলে বুঝিয়ে দিয়েছেন, যারা আমাদের ভোট দেয়নি তাদের এবার দেখে নেয়ার এখনই সবচেয়ে মোক্ষম সময়। বলা চলে মুসলিমদের বিরুদ্ধে ওপেন ক্যাম্পেইন চালিয়ে তাদের ভয় দেখিয়ে এবং চরম হিন্দুত্ববাদী মেরুকরণের তাস খেলেই তিনি আজ ক্ষমতার এই চূড়ান্ত চূড়ায় উঠে এসেছেন। আর এখন তার সেই উস্কানিমূলক বক্তব্যের ফসল তুলছে তার অন্ধ অনুসারীরা।
যার চরম মূল্য প্রতিনিয়ত চোকাতে হচ্ছে বাংলার সাধারণ এবং নিরীহ মুসলিমদের। আচ্ছা দর্শক, এবার এই পুরো চিত্রপটটিকে একটু উল্টে দিন। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন তো, এই একই ঘটনা যদি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ঘটতো, তবে আজ কি হতো। ধরুন, বাংলাদেশের কোনো একটি কলেজের গেটে দাঁড়িয়ে কোনো উগ্রপন্থী যুবক শাখা সিঁদুর পরা কোনো হিন্দু মেয়েকে বলছে এখানে শাখা সিঁদুর পরে আসা যাবে না। অথবা কল্পনা করুন, বাংলাদেশের কোনো মন্দিরে উলুধ্বনি হচ্ছে আর সেখানে গিয়ে মুসলিমরা বাধা দিচ্ছে। অথবা আরো এক ধাপে গিয়ে কল্পনা করুন, বাংলাদেশের কোনো একটি বড় ইসলামী রাজনৈতিক দলের কোনো এমপি বা নেতা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন যে হিন্দুরা আমাদের ভোট দেয়নি, তাই তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই বা তাদের এবার দেখে নিতে হবে। একবার গভীরভাবে ভাবুন তো, যদি এমনটা সত্যি আজ স্বাধীন বাংলাদেশে ঘটতো, তবে পরিস্থিতি ঠিক কি হতো। পুরো বিশ্বজুড়ে একটি হইচই এবং গেল গেল করে রব উঠে যেত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে তাবৎ মানবাধিকার সংস্থাগুলো রাতারাতি নিন্দার বিবৃতি দিতে শুরু করত। আর ভারতের সেই মূলধারার দাদাগিরি করা মিডিয়াগুলো, তারা তো তাদের এসি স্টুডিওতে বসে রীতিমতো যুদ্ধ বাজিয়ে দিত। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চরম গণহত্যা চলছে, হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে বয়কট করা হোক, এমন হাজার হাজার ব্রেকিং নিউজ আর গরম টক শো দিয়ে তারা আকাশ বাতাস কাঁপিয়ে তুলত। অথচ আজ যখন খোদ ভারতের বুকে পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে প্রকাশ্যে মুসলিম নারীদের বোরকা পরতে বাধা দেওয়া হচ্ছে, মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আজান বন্ধ করে দেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে, তখন ভারতের সেই গলাবাজ এবং নীতিবাগীশ মিডিয়াগুলো একেবারে কবরের মতো নীরব।